নাইস প্রেজেন্টেশনস। আমরা আমরা আইইডিটাকে নিয়ে এসেছি যে মানে একটা হলো যে প্রতিবারই কিন্তু পেশেন্টকে আমাদেরকে খুবই মানে এই যে স্যাড নিউজটা, ব্রেকিং অফ স্যাড নিউজটা, এটা খুবই মানে প্যাথেটিক এবং খুবই মানে কি বলবো, মানে শকিং তো বটে, আমাদেরকে খুব বুদ্ধিমত্তা সহকারে জিনিসটা প্রেজেন্ট করতে হয়। যেমন অনেক সময় হয় যে পেশেন্টটা আমারই চেক আপে ছিল, কিন্তু দেখা গেলো 32 উইক্সে পেশেন্টের আইইডি হয়ে গেল। তখন তাদের একটা কোশ্চেন আসছে, আমি তো সারা বছর আপনাকে দেখালাম, কেন এটা হলো? এটা আমাদের ডিল করতে হয়। নেক্সট টাইম যেটা হলো যে পেশেন্ট অ্যান্টিনেটাল চেক আপে থাকুক বা না থাকুক, হয়তোবা অ্যান্টিনেটাল চেক আপে থাকলো না বা ইরেগুলারলি 2-3 বার থাকলো, কিন্তু যখনই আল্ট্রাসোনোগ্রামে আইডি হবে ওরা দৌড়াদৌড়ি শুরু করে বিভিন্ন ক্লিনিকে বা ভর্তি করে সিজারিয়ান সেকশন করে ফেলে। ওদের একটা ধারণা হয় যে পেটের ভিতর বাচ্চা মরে গেছে, এখন এই মুহূর্তে বের করতে হবে, নাহলে ফুলে টুলে খুব খারাপ অবস্থা হয়ে যাবে, মা মারা যাবে। এই যে মিসকনসেপশন গুলো, এগুলা আমাদের মধ্যে যেন না থাকে, আমরা যেন প্রপারলি জিনিসগুলো ডিল করি, সেটা কথা চিন্তা করে আমরা এই কেসগুলো এখানে প্রেজেন্ট করেছি। তো এখন ফ্লোর ইজ ওপেন ফর দ্য ডিসকাশনস। ইন্টারভিউর সংখ্যা তো আসলে নাই, সবাই বের হয়ে চলে গেছে। যারা আছো, হ্যাঁ তা তুমি বলো। আমার কোয়েশ্চেন ছিল যে এই তিনটা কেসের ক্ষেত্রে কজ অফ ডেথ যেমন ফার্স্ট সেকেন্ড কেসের ক্ষেত্রে পেশেন্ট গেস্টেশনাল হাইপারটেনশন ছিল, এটা একটা কজ হতে পারে। থার্ড কেসে পেশেন্ট রেগুলার এন্টিনেটাল চেকআপে ছিল, তার হোল প্রেগন্যান্সিটা আনইভেন্টফুল ছিল, কিন্তু সাডেন ডেথের কজ কি হতে পারে? আরেকটা ব্যাপার হচ্ছে যে তিনটার ক্ষেত্রে দেখলাম যে মেল ফিটাস, তো ইন্টিগ্রাল ফিটাল ডেথের ক্ষেত্রে কি মেল ফিটাসের পার্সেন্টেজটা কি একটু বেশি কিনা, এটা একটা জানার ছিল। এরকম কোনো ইয়া আছে কিনা, রিপোর্টিং আছে কিনা। আরেকটা বিষয় ম্যাডাম আমার জানা ছিল, সেটা হচ্ছে ইন্টিগ্রাল ফিটাল ডেলিভারির ক্ষেত্রে আমরা ডেস্ট্রাকটিভ অপারেশন বা এরকম একটা টার্ম করেছি, প্র্যাকটিক্যালি কি এটা প্র্যাকটিস করা হয় কিনা? থ্যাংক ইউ। আমি ডক্টর নাজমুল নাহার, মেডিকেল অফিসার, ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল প্যাথোলজি। আশা করি স্পিকাররা অ্যানসার করবে। বলতে পারো ফার্স্ট কেসটা? হ্যাঁ বলেন। আসলে কোনো কজ ছিল না, নরমাল টেন্সি করে দিয়েছি। ইডিওপ্যাথিক ফিটাল কজ থাকে, মেটার্নাল কজ থাকে, প্লাসেন্টাল কজ থাকে, আনএক্সপ্লেইন থাকে, সব সময় কজ আমরা পাই না। আর ফিটাল কজগুলোও কিন্তু সব সময় বোঝা যায় না। তাহলে প্রথমটা এখন বলবো না। স্পিকার তোমরা হ্যাঁ, প্রথম কেস বলো। আচ্ছা আমি বলতে প্রথম কেসটা পেশেন্ট নরমোটেনসিভ নন ডায়াবেটিক, সেটা ইডিওপ্যাথিক কজ ছিল, তার কোনো মানে নির্দিষ্ট কোনো কজে আইইউডিটা হয় নাই আমাদের এবং প্রাইমিক গ্র্যাভিডা ছিল ছিল আর ফিটাল কজের জন্য হতে পারে, তা কিন্তু তার ইডিওপ্যাথিক এই কজটা আনএক্সপ্লেইনড। এটা গেল সেকেন্ড নাম্বার। সেকেন্ড কেস তো হাইপারটেনসিভ ছিল ম্যাডাম, প্রেসার আনকন্ট্রোল ছিল, মাসেল তার ইনসাফিসিয়েন্সি হয়ে আইডি হয়ে গেছে। আর থার্ড কেস তাহলে হয়ে গেছে, ওটা হয় নাই না? ওটা বলো। Thank you for your question. Mainly, intrauterine fetal death এর most common cause হচ্ছে fetal. Fetal cause এ chromosomal abnormality থাকে, structural abnormality থাকে। Normally IVF for autopsy করারই থাকে, বাট আমাদের দেশে ওই ধরনের কোনো হচ্ছে কি সুযোগ সুবিধা নাই বা এই ধরনের ফ্যাসিলিটি নাই। সো এক্সাক্ট কজ অফ আইডি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হচ্ছে ইডিওপ্যাথিক চিন্তা করি, কারণ কজ এই ক্ষেত্রে ডায়াগনোসিস করার কোনো সুযোগ থাকে না। থ্যাংক ইউ। Yes. আসলে এইটা খুবই পার্টিকুলার কেন মারা গেল। অলমাইটি একটা সুবিধা করে দিচ্ছে আমাদের, সেটা কি? সেটা হচ্ছে যদি কোনো ক্রোমোজোমাল অ্যাবনরমালিটিস থাকে, তাহলে পরে এটা ফার্স্ট ট্রাইমেস্টারে এক্সপেক্ট আউট হয়ে যায়, এবং এটা আমাদের ভালোর জন্যই, এবং এটা অলমাইটি করে রাখছে। তা না হলে পরে আমরা হয়তো আরো নানান ধরনের অসুবিধা নিয়ে, ম্যালফরমেশন নিয়ে আমরা অনেক বাচ্চাকে পেতাম। এটা আমাদের একটা
ভালো দিক এই সেন্সে, খারাপ দিক হচ্ছে যে মা তার বাচ্চাটাকে পাচ্ছে না, কিন্তু ভালো দিক হচ্ছে যে কোনো অ্যাবনর্মাল বাচ্চা থাকছে না। আদারওয়াইজ the number of abnormal features of babies will be much more higher. এই ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিটাকে প্রাধান্য দেওয়া হয় সবসময় যে কোনো একটা মিসক্যারেজ বা অ্যাবর্শনের জন্য। আমার মনে হয় যে এইখানটায় এটা ইম্পর্টেন্ট। কজ যাই হোক, মেথড অফ ইভাকুয়েশন ডিফারেন্ট। এটাকে কিন্তু এখানে অ্যাপ্রোচ করা হয়েছে যে ডিফারেন্ট অ্যাপ্রোচেস অফ ইন্টারভেনশন। মারা গেলেও যে উনি যেটা বলছেন ভেরি পার্টিনেন্ট, আমাদের সত্যিকার অর্থে আমরা নিজেরা নিজেদেরকে দোষারোপ করা উচিত এবং শোধরানো উচিত। আমরা জানি যে এটা সিজারিয়ান সেকশন করার কোনো মানে হয় না, আমরা অনেক সময় করে ফেলি। এখানে বেলুনিং করে করা যেতে পারে, হরমোনস দিয়ে করা যেতে পারে, ক্যাথেটার দিয়ে করা যেতে পারে, এগুলো ফেল করলে তখন চিন্তা করা যেতে পারে। এইটাই বোধহয় আজকের প্রতিপাদ্য বিষয়। আমার মনে হয় ওই দিকটায় আমাদের কনসেন্ট্রেশন বেশি দেওয়া দরকার। There are various ways to expel out the features, dead features. এর মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্নটা সেটা হচ্ছে ম্যাটারনাল ট্রমা, এবং প্যারেন্টস এটাকে মেনে নিতে চায় না। কাজে ওবিজি পিপুলরা এটা কিভাবে হ্যান্ডেল করে সেটাই আমাদের জানার বিষয়, কারণ ইটস ভেরি ডিফিকাল্ট। তারা মানতে চাইবে না। উনি বললেন যে আমারই হয়তো অবজারভেশনে ছিল আজকে 25 সপ্তাহ যাব, হঠাৎ করে সে নাই। এটা আমি কিভাবে তাকে এক্সপ্লেইন করে, কিভাবে বোঝাবো? এই যে জিনিসটা, এইটাই মনে হয় আমাদের জানার বিষয়, এবং আমরা ওনাদের কাছ থেকে as because three of them are highly experienced, শত শত ফিটাস তারা ডিল করেছেন আইটি, এবং হাজার হাজার সিজারিয়ান সেকশন করেছেন। কাজে তাদের কাছ থেকেই আমরা জানতে চাই how you do handle all these cases. তাহলে এই যে এটা হলো একটা ব্লু নিউজ ফর এ কাপল, মানে সত্যিকার অর্থে যে একটা কাপলের জন্য এটা একটা ব্লু নিউজ যে আমরা যখন অবস্টেটিশিয়ান এটাকে ফেস করি, যখন আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু বলে দেয়, বলে না যে তার আইউডি হয়েছে, বলছে যে ইউ হ্যাভ সাম প্রবলেম, তখন এবং তারা কিন্তু অবস্টেটিশিয়ানের সাথে আসে। তো আসলে আমাদের অবশ্যই এটাকে ফেস করতে হবে উইথ টেন্ডার লাভিং কেয়ার। ওই কাপড়কে অবশ্যই ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। তো আমরা সাধারণত বলি যে হয়তো এই বাচ্চাটার কোনো সমস্যা ছিল, আপনাকে বাবা ডাকবে না, মা ডাকবে না, দাঁড়াতে পারবে না, হাঁটতে পারবে না, এরকম একটা বাচ্চা আমরা চাই না। এবং সেটা আমাদের জন্য এটাই আমরা মাঝে মাঝে মেনেও নেয়, কিন্তু ওরা যখন আমরা স্যাটিসফাইড করতে পারি না তখন ওরা কোথাও চলে যেয়ে সিজারিয়ান সেকশন করে দেয়। এবং সিজার কিন্তু শুধু কিন্তু অবস্টেটিশিয়ানরা ময়মনসিংহে সিজার করে না, যেমন সখী তুমি কার সিজারও কিন্তু সবার, যারা সেরকম অবস্থা আর কি। তো সিজার করে ফেলে, কিন্তু আসলে অবস্টেটিশিয়ানকেই করা উচিত। আমাদের কিন্তু লেয়ার বাই লেয়ার মেটিকুলাস ফলো করতে হবে, সুন্দর করে রিপেয়ার করতে হবে। তুমি এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা কিন্তু ট্রান্সসার্ভাইকাল ক্যাথেটারের মাধ্যমে ডেলিভারি হয়ে গেল, আরেকটা কিন্তু হলো না, আমাদের সিজার করতে হবে। এবং আমাদের যখন ইউটেরাস স্কার ইউটেরাস আমাদের কাছে আসে, আমরা কিন্তু আইউডি মানে এক্সপেল আউট করা, মানে অবস্টেটিশিয়ানের যে কতটুকু মেন্টাল ট্রমা হয় এবং ওই পেশেন্টটাকে কতবার যে ফলো আপ করতে হয় যে স্কারে ব্যথা শুরু হলো কিনা, রাপচার হচ্ছে কিনা, এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। সুতরাং আমরা কিন্তু এই কাজগুলি একটু মানে ভালোভাবেই করবো। তবে আমার কিন্তু ওই মেয়েটা একটা সুন্দর কোশ্চেন করছে স্যার, যে মেল বেবি, সবগুলি মেল বেবি। এখন আমারও পেডিয়াট্রিশিয়ানদের সাথে একটু কোশ্চেন আছে যে এক্স এক্স ফিমেল মানে ওরা কিন্তু সার্ভাইভ করে, আর এক্স ওয়াই একটা হস্টাইল এনভায়রনমেন্ট বা ছোটবেলায় ওদেরকে সার্ভাইভ করানো কিন্তু একটু কঠিন। যদিও বড় হয়ে গিয়ে এন্ড্রোজেনের ইনফ্লুয়েন্সে তারা সমাজে খুবই শক্তিশালী, কিন্তু এই ইন্টারভিউয়াল বা নিউনেটাল লাইফে তারা কিন্তু বেশ দুর্বল। একটু এনভায়রনমেন্ট এদিক ওদিক হলেই তাদের সহজে কিন্তু
মানে কোনো ট্রমা হয়ে যায়। স্যার এটা যদি একটু উত্তর দিতেন। ওরাও এক্সপেরিয়েন্সে ক্রোমোসোমাল মানে স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে যে ক্রোমোসোমাল জেনেটিক অ্যাবনর্মালিটিস গুলো ছেলেদের বেশি, সেই জন্য এক্সপার্ট আউটটা বেশি। এটা একটা ইনসিডেন্টাল ফাইন্ডিংস এইখানে তিনটায় আসছে, কিন্তু তিনটাই যে হয় তা না, তবে দেখা গেছে যে এটা স্ট্যাটিস্টিক্যালি যে ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটিস গুলো মানে ছেলে বাচ্চাদের বেশি থাকে, মেয়েদের বেশি, কিন্তু সার্ভাইভাল রেটটা আবার মেয়েদের বেশি থাকে। উনি একটা কথা বলছেন, they can withstand the strain and stress better than the male babies. এটা উনি আরেকটা কথা বলছেন যে সাবসিকুয়েন্টলি হয়তো তারা শক্তিশালী হয়ে যায়, কিন্তু আর্লিয়ার পার্টে তারা শক্তি দুর্বল থাকে। আমি একটু অ্যাড করতে চাই, সেটা হলো এক্স এর সাইজ কিন্তু ওয়াই এর সাইজ কিন্তু এক্স এর 1/3, একটা আর্ম নাই। এক্স এর হলো ক্রস 4টা আর ওয়াই এই 1/3 নিয়ে, এই জন্য ক্রোমোসোমে জেনেটিক্যালি মেল চান্সের দুর্বল। হ্যাঁ, এই জন্য মেয়েরা এত টর্চার এত কিছুর পরেও কিন্তু সার্ভাইভ করে যাচ্ছে। যাই হোক, তো আমরা যেটা বলতে চাই আজকে, যেটা আপনারা বলছেন, আমি একটা কেসের কথা বলতে চাই, সেটা হলো হাউ মাচ স্ট্রেসড অ্যান্ড ট্রমা হতে থাকে। সেটা হলো জিনাত আপার একটা পেশেন্ট, আমি বলি, জিনাত আপার ক্লাসমেট হলো মেয়ের শ্বশুর, মানে ওনার ছেলের বউ আইএলডি 32 উইকস নিয়ে আমাদের এখানে ভর্তি হলো। ভর্তি থেকে প্রথমে ইঞ্জেকশন আপা আবার যতখানি যায় আমাকে সাথে করে নিয়ে যায়, কারণ কেসটা তো তার ছেলের বউ। হ্যাঁ, ফ্রেন্ডের ছেলের বউ, ডাক্তার সেই বদলে ডাক্তার। তো স্ট্রেসের লেভেলটা যাই হোক, তো যেখানে মানে ইয়ের ভয়, আগের ভয়, সেখানে শুনতে হয়। তো নর্মালি আমরা মেডিকেল ইঞ্জেকশন গুলো, ওর একটা স্কার ছিল, প্রিভিয়াস 1 সিজারিয়ান সেকশন ছিল। সেকেন্ড আমরা দেখলাম যে ট্রান্সসার্ভাইকাল ক্যাথেটার করলে অথবা মিসোপ্রস্টল আমরা আজকাল করি, যেটা সেটাতে সাধারণত ওই 6 থেকে 12 ঘন্টা, ম্যাক্সিমাম 36 আওয়ার্স এর মধ্যে টার্মিনেট হয়ে যায়, এর বেশি টাইম লাগে না। তো এইটা আমরা দিলাম 3 দিন, 4 দিন হয়ে যাচ্ছে, 36-72 আওয়ার্স, প্রায় 5 দিনের মতো হচ্ছে না। যত বেশি টাইম যাচ্ছে আমাদের টেনশন, আপার টেনশন আবার আমি না আপা হয়ে যাবে টেনশন, আর ওরা তো আপাকে জ্বালানোর মধ্যেই আছে। আর আপা তো ভয় শুধু এইটা না, এটা তো কোনো মিসম্যানেজমেন্ট, তার বন্ধু কানে যাবে, বন্ধু আবার তাদের ফেসবুক গ্রুপ আছে আমাদের, এটা তো সারা ওয়ার্ল্ড এটা নিউজ হয়ে যাবে। যাই হোক, পরে আমরা ওটাকে একটু এগেইনস্টটা ইন্ডিয়া আপনাকে আমি বললাম, শুধু ট্রান্সফার তো হচ্ছে না, এটাকে কিছু হবে না, আমরা তো আসি এমন সিধা করতে হবে, না হলে আমরা একে একটু মিসোপ্রস্টল অ্যাড করি। ইউজুয়ালি স্কার যদি থাকে তাহলে আমরা মিসোপ্রস্টল দিই না, এটা কন্ট্রাকশনে অনেক সময় রাপচার হতে পারে, আমাদের এটা রাপচার হতে স্কার রাপচার হবে, আর আমরা সিধা করলে তো স্কারই যাবে। তাহলে আপনি এক কাজ করি, আমরা একটা মিসোপ্রস্টল দিই, আপনাকে আমি ইনসিস্ট করছি, সরি আপনার। যাই হোক, তারপরে পরের দিনে শিশুদের দিতে হয়েছে। যাই হোক, এই যে 5 দিন 6 দিনের যে স্ট্রেস, পেশেন্টের স্ট্রেস হচ্ছে না, ন্যাচারালি তাদের তো স্ট্রেস পার্টি আর আপার স্ট্রেস, কাজে এই যে স্ট্রেসের লেভেলটা যে কতটুকু থাকে, আর কেন দোষারোপ থাকে, এটা লিগাল একটা ভ্যালু থাকে, সামাজিক একটা, একবার বাচ্চা মারা গেলে বলে যে আমার বাচ্চা কেন মারা গেল, এটা একটা, আর তার জিনিসের কোনো সমস্যা হয় এটা আরেকটা। তো যাই হোক, আগের দিনে আমি একটু অ্যাড করতে চাই, আমরা যখন স্টুডেন্ট ছিলাম বা আর্লি ইন দ্য ডে, আমাদের 90 দশক থেকে আমাদের মিসোপ্রস্টল মানে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটিস, এটা সিনথেটিক প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ 1, এটা আমাদের হাতে এসছে। এটা একটা আমাদের জন্য ব্লেসিং, কারণ এটা ট্যাবলেট ফর্মে, এটাকে প্রিজার্ভ করতে সুবিধা, এটাকে ওরালি দেওয়া যায়, সার্ভাইকালি দেওয়া যায়,
ভেজারিতে যাওয়া যায়, রেক্টালি যাওয়া যায়, সাবলিঙ্গুয়ালি যাওয়া যায়, সবভাবে এটা ইফেক্টিভ। এবং ডোজ জেস্টেশনাল এজ অনুযায়ী ডোজ ভেরিয়েশন হয়, ওখানে দেওয়া যায় এবং খুবই ইফেক্টিভ। আগের দিনে আমরা শুধুমাত্র ওই যে ওয়েট করতাম মিটটা ডেটের কাছে যাওয়ার জন্য অথবা এক্সপেক্টেড, এখন তো ডেট জেনে যায় আল্ট্রাসোনোগ্রাফিতে ওয়েট করতে চায় না। আগের দিনে কিন্তু বুঝাইলে বুঝতো, এখন ডেট নিয়ে আমরা একজন এক মুখে বলবো, পাড়া সপ্তাহ লোক চলে আসবে বোঝানোর জন্য, বাচ্চা ফুলে যাবে পেটে, এই হবে সেই হবে, ওরা আমার কাছে না হলে আপনার কাছে দৌড়াবে, যেটা করবো। তো এখন যেটা আগের দিনে যেটা করতে আমরা অক্সিটোসিন দিতাম, আমরা যারা সিনিয়র আছি জানি যে ডোজ বাড়াতাম, টাইট্রেশন করতাম 2 দিন 3 দিন 4 দিন করে লাগতো, হইতো না ফ্লুইড। এখন কিন্তু ফ্লুইডও লাগে না, কিচ্ছু লাগে না, ওরা যে আমরা খাওয়াই অত সার্ভার খেতে 4 ঘন্টা পর ডোজ দিলে সাধারণত 6 থেকে 8 ঘন্টা 12 ঘন্টার মধ্যে হয়ে যায়। না হলে স্কার থাকে, যদি আগে প্রিভিয়াস কনসিলার থাকে তাহলে আমরা ট্রান্সসার্ভাইকাল ক্যাথেটার করি। এটা হলে এন্ডোসার্ভাইকাল আপনার প্রস্টেটের রিলিজ হয় ভিতর থেকে, এটা দিলেও আমরা করতে পারি। তবে এটাকে করতে একটু টাইম বেশি লাগে। ট্রান্সসার্ভাইকালে কিন্তু মিসোপ্রস্টেটে টাইম একটু বেশি লাগে, কিন্তু সেম। আর না, আর যদি কিছুতেই না হয়, স্কার টেন্ডারেজ শুরু হয়ে যায়, অনেক বড় বাচ্চা ডায়াবেটিক বেবি একদম টার্মে ছিল, আগে সিজার বা ট্রান্সভার্স লাইন প্রিভিয়াস টু সিজার, তখন তো আমাদের কিছু করার থাকে না, তখন আমরা সিজার করতে বাধ্য। আর এখন তার জন্য এখন কিন্তু আমরা ওই যে মিগুলা করি না, ডিস্ট্রিক্ট অপারেশনগুলো করা হয় না। তার কিন্তু বিশাল সাইকোলজিক্যাল ট্রমা হয়, অনেক সময় সে মানসিক রোগে ভুগে, বিষণ্ণতায় ভুগে। এই জন্য আমরা অতটা গ্যাপ দিতে চাই না। সে যখন দেখে একটা মা আরেকটা বাচ্চা নিয়ে যাচ্ছে, সে কিন্তু তখন সুস্থ থাকে না। সুতরাং আমরা একটা বলে দিব যে আপনি 3 বছর পরে বাচ্চা নেবেন, এই কথাগুলি কিন্তু ওয়াইজ না। আমরা তার রিপ্রোডাক্টিভ লাইফটা আগে জাজ করবো এবং তাকে বলবো হ্যাঁ একটু রেস্ট নিয়ে নেন, আপনার মানে একটু ডেভেলপমেন্ট আবার রিপেয়ার হোক, তারপরে আপনি বাচ্চা নেন। একেবারে আমরা বাধা করা যে 3 বছর 4 বছর এরকম গ্যাপ দিতে না করবো, কারণ ম্যাটারনাল এজ হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। থ্যাংক ইউ। ফিলোসফিক্যালি যদি চিন্তা করি, মাইথোলজিক্যালি যদি চিন্তা করি, যে মনে হচ্ছে যেন মহিলা মানে মহিলাদেরকে রাখাই হয়েছে, তৈরি করা হয়েছে মানে ভেজাল ভেজাল না হলে ভেজাল যদি না থাকে দুনিয়াতে, দুনিয়াটাই অস্বাভাবিক। সেই আগে ইন্ডিয়ান আমল থেকে মহিলা যদি না থাকে, বন্ধন যদি না হয়, সাথে যদি আদৌ একটা আরেকটা ব্যাখ্যা হচ্ছে যেখানে আছে, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে জেনেটিক ব্যাখ্যা, ওই ব্যাখ্যা আছে। আরেকটা হচ্ছে মহিলারাই বিজয়ী হয়, মহিলারাই আসলে বিজয়ী হয়। দেখতেছিলাম ভিডিও দেখতেছিলাম যে পুরুষরা দরজা খুলতেছে অন্ধকারের মধ্যে, মহিলা পিছন থেকে মোমবাতি মানে টর্চ লাইট, মোবাইলের লাইট কে জানি পাঠাচ্ছে আমাদের মনে হয়। তো মোবাইলটা ধরতে ধরে পুরুষটা দরজাকে, তো সেখানে প্রতিবাদ মহিলা বলতে চাই আমার কাছে দাও নাকি, মহিলা খুলতেছে, পুরুষটা বলতে দাও আমার কাছে দাও। দেওয়ার পরে যখন পুরুষটা দিয়ে কপ্টার খুলে দিচ্ছে, খুলে পড়ার পরে বলছে দেখছো কিভাবে তুলতে হয়, মহিলাটা বলছে লাইটটা ধরা জানতে, যে ভিটাল এসিড এর ট্রেস আসে, আমরা ট্রেস দেখি, যদি ট্রেস না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি কালার টপকার দিয়ে, কালার টপকার দিলে যদি কোনো কালার না আসে, সেকেন্ড সাইন আমরা পেয়ে গেলাম। তাতেও যদি আমাদের কনফিউশন হয়, তখন আমরা দেখি পালস ওয়েভটা, এটাকে কালার আসবে এবং সাউন্ড আসবে। কাজে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সে যদি মানে রেডিওলজিস্ট না হয়, মানে সিআর বা ডিআর, সেক্ষেত্রে অন্য কথা। হ্যাঁ, হ্যালো হালিমা,
চান্স খুবই কম। আজকে তো পরীক্ষা। আরো কিছু আমরা দেখি, যেমন স্পার্লিং সাইন। এটা একটু দেখো ওয়ান ক্লিয়ারেন্সটা পলাশে কিছু বলতে হইব। ক্যাপিটাল স্কালে আমরা দেখি সেখানে ব্রেনে কোনো সাপ্লাই থাকবে না, আচ্ছা স্পার্লিং সাইন থাকবে, আচ্ছা, এবং হার্টে আজকে আমরা যেটা একটু কইও, দেখি হ্যাঁ? এয়ার বাবল দেখা যায়। এয়ার বাবল থাকলে আচ্ছা। তখন আমরা আচ্ছা। 100% শিওর যে আচ্ছা বলবো, হ্যাঁ ঠিক আছে। যাই হোক, আমি সমাধান দিতে পারলাম কিনা। তো এখানে অনেক আলোচনা হচ্ছিল, তো কিছু জিনিস আমি শেয়ার করি যে এখানে যে আইওটি যে কল আছে এর মধ্যে কিন্তু একটা রেডিয়েশন, একটা কল যদি ফার্স্ট ট্রাইমাস্টারে একটা চেস্ট এক্সরে করে, সেই রেডিয়েশনটা সেই এমব্রায়োর জন্য লিড হলো, আর ক্রোমোজোম অ্যাবনর্মালিটি হবে এবং এটা এক্সপেল আউট হয়ে যাওয়ার একটা চান্স আছে। আর যদি সেকেন্ড ট্রাইমাস্টার বা থার্ড ট্রাইমাস্টারে যদি একটা সিটি স্ক্যান করা হয়, তাহলে সেই ফিটাসটার জন্য সেটা দোষ হবে লিড হলো, সেই ক্ষেত্রে তাহলে সেটা আইওটি হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এখন তো আইওটি হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে এগুলো তো আসলে আমরা দেখতেছি ইডিওপ্যাথিক কজে বেশি। আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা মানে রিকোয়েস্ট বা সাজেশন যেটাই বলেন যে আইওটি হয়ে যাওয়ার আগে পেশেন্ট কিন্তু কিছু সিম্পটম নিয়ে আসে, স্লাইট পিভি ব্লিডিং, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, লেস ফিটাল মুভমেন্ট। যদি এগুলো থাকে কাইন্ডলি আমাদের এখানে কালার ডপলার করতে হবে। আমাদের যে মার্কারটা আছে যে কালার ডপলারের যে রেশিওটা এমসি এবং ইউএ যেটা আর কি আমেলিগেরাটা, এটা যদি 1 এর নিচে যদি চলে আসে তাহলে ডেফিনেটলি প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। আমরা এটা দিয়ে দিলে তখন ধরা পড়লে কিন্তু ম্যানেজমেন্ট দিলে সেটা ঠিক করা সম্ভব। আমি যাকে পেয়েছি আমি বলেছি যে আমাদের ভালো ভালো মেশিন আছে, এখন আপনারা একটু কালার ডপলার পাঠান। তো দেখি যে কালার ডপলার পাঠানোর ব্যাপারে আগ্রহ খুবই কম দেখি না পাঠাই আমরা আশা করবো যে যদি এই ধরনের অ্যাবনর্মাল কিছু পান কালার ডপলার দিয়ে দিবেন। আর হলো ফার্স্ট টাইমের সাথে কালার ডপলার কিন্তু নসিলে কালার ডপলার করতে গেলে সেই ক্ষেত্রে বাচ্চাটার সমস্যা হয়ে যেতে পারে। সেকেন্ড টাইমের সাথে থার্ড টাইমের সাথে কালার ডপলার ভালো। আর আরেকটা কোশ্চেন মানে বলতে চাচ্ছিলাম যে স্কার ইন্টিগ্রিটি আমরা খুবই পাচ্ছি এখন। থ্যাংক ইউ ভেরি মাচ যে তাদের স্কারে পেইন হচ্ছে, স্কার ইন্টিগ্রিটি দিচ্ছেন, আমরা চেষ্টা করতেছি সেটা দেওয়ার জন্য। আমাদের নেক্সট সেমিনার হচ্ছে নেক্সট রোববারে, আর এটা করবে ফরেনসিক মেডিসিন, আর পরের রোববারে করবে মেডিসিন ইউনিট 2। তো আমি both ডিপার্টমেন্টসকে রিকোয়েস্ট করব তৈরি করার জন্য নিজেদেরকে ফর ফার্দার প্রেজেন্টেশন। আমরা we are at the end of our session, so I will request our chairperson to say a few words and to conclude the session. আর আনহেলদি ফিচার্স নিয়ে কথাবার্তা হয়েছে, তবুও একটা হেলদি খাবার দেওয়া হয়েছে।